প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত অনুষ্ঠান যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, এবং সাকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক ঐক্য। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব নির্বাচন সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা মাসুদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। মাসুদ ভাই, সংসদ নির্বাচনের গ্যাজেট প্রকাশিত হয়েছে। 18 ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। তো এই যে নির্বাচন হয়ে গেল, এখন শপথ অনুষ্ঠানের সামনে চলে আসছে শপথ অনুষ্ঠান, শপথ গ্রহণ। এই বিষয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। দেখুন, নির্বাচনের পরে আপনাকে ধন্যবাদ আমার সহ আলোচক এবং আমাদের বক্তব্য যারা শুনছেন। আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার জন্যে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, একটা নির্বাচনের স্বাভাবিক পরিণতি হলো এই যে নির্বাচনে জয়ী দল তারা সরকার গঠন করবে। একটা পদ্ধতি আছে, যেমন আপনি ইতিমধ্যেই দেখেছেন যে অলরেডি সংসদে যারা নির্বাচিত হয়েছে সংসদ সদস্য হিসাবে তাদের গেজেট নোটিফিকেশন হয়ে গেছে। হয়তো কাল এবং পরশুর মধ্যে তাদেরকে ওত পড়াবে এবং 18 ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে। এবং আমরা খুব সহজেই বুঝে গেছি যে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 2213টি আসনে বিজয়ী হয়েছে, এছাড়াও তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে যারা নির্বাচন করেছেন তারাও, তাতে বিএনপির মানে কি বলবো আমি, স্ট্রেংথ আর একটু বড়। তো যাই হোক, এককভাবে সরকার গঠন করার জন্য বিএনপি এখন উপযুক্ত এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা খুব স্বাভাবিক যে আপনি দেখবেন যে 2008-এর যে নির্বাচন, আমি সবসময় আপনাদের টেলিভিশনেও বলে গেছি, আজও বললাম, 2008, 2014, 2018, 2024 এদেশে কোনো নির্বাচন হয়নি। এবং 2008-এ আমি ভোট দিয়েছিলাম। সে কারণেই আমি ভোট দেওয়ার পরে আমার ফেসবুক স্ট্যাটাসে আমি লিখেছিলাম যে 17 বছর লেগেছে ভোট দেওয়ার জন্যে। তো দীর্ঘ কাঙ্ক্ষিত একটি ভোট হয়ে গেল, যেই ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী 5 বছরের জন্য দেশের সরকার পরিচালনা করার জন্য দেশের জনগণ বেছে নিয়েছে। যে কারণেই আমি দেশের মানুষকে অভিনন্দন জানাইলাম এবং এটা নিশ্চিত যে জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি অর্থাৎ চেয়ারম্যান, এই প্রথমবারের মতো তিনি দলের প্রধান হয়ে নির্বাচন করেছেন এবং এই নির্বাচনের তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন এবং তিনি সরকার গঠন করতে যাচ্ছেন। এবং এখানে মেজরিটি পার্টি অর্থাৎ নির্বাচনে যারা জয়ী হয়েছে, জয়ী দলের লিডার অফ দি হাউস তিনি নির্বাচিত হবেন। এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং তিনিই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুতরাং আমরা আশা করছি যে এবারের নির্বাচন আর অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নিয়েছিলেন। ম্যাডাম খালেদা জিয়া 3বার দেশের প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু আপনি দেখবেন জনাব তারেক রহমান নির্বাচনে এই জীবনে প্রথম অংশগ্রহণ করেছেন এবং 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 2টা আসনেই তিনি জয়ী হয়েছেন। সুতরাং ওনার জীবনে নির্বাচনের এই প্রথম। তবে সরকার চালানো এবং দল চালানোর ওনার যে অভিজ্ঞতা, সরকারে না গিয়েও একটি মানুষ যিনি বাংলাদেশ এই জাতি যাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে পাচ্ছে, তার অভিজ্ঞতা অতুলনীয়। তিনি 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসছিলেন সেই নির্বাচনের পুরো দায়িত্বটা তিনি পালন করেছিলেন এবং ওই সময়কার সরকারটা মানে কি বলবো ছায়া হিসেবে তিনি চালিয়েছিলেন। সেই জন্য সরকার চালানো এবং দলের নির্বাচনে জয়ী করার যে যোগ্যতা, জনাব তারেক রহমান দীর্ঘদিন আগেই সেটা নিজে ধারণ করেছেন। সেই যোগ্যতা আমরা আশা করি অনেক ভালো কিছু ইনশাল্লাহ এই দেশে হবে। জি সাকিব ভাই, আপনার কাছে আসছি। সেটা হচ্ছে যে নির্বাচন ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন হচ্ছে, বিশ্লেষকরা বলছেন। ভোট উৎসব হয়েছে, সেখানে কেন্দ্র দখল, জাল ভোট, এগুলির অভিযোগ খুবই কম এবং এমনকি ফলাফল মানে কোনো কেন্দ্রে স্থগিত ঘোষণা করা হয়নি। তো সবাই বলছে ভালো নির্বাচন হয়েছে, কি বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ছাড়া। তো নাগরিক ঐক্য তো নির্বাচনে অংশ নিয়েছে।
তো নাগরিক ঐক্য আমরা দেখলাম যে খুব একটা ভালো একটা রেজাল্ট করেনি। এর কারণটা কি এবং আপনারা কীভাবে নির্বাচনকে মূল্যায়ন করছেন? জি, ধন্যবাদ। শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক এবং দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এতগুলো বছর পর একটা নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে সামনে একটা সরকার গঠন হতে যাচ্ছে, এ কারণে দেশবাসীকে অভিনন্দন। আসলে তারাই সবচেয়ে বড় দায়িত্বটা পালন করেছে, যে কথা বললেন যে ভোট উৎসব হয়েছে। আমরা দেখেছি ঢাকা থেকে কিভাবে মানুষ বিভিন্ন এলাকায় তাদের গ্রামে গেছে এবং অনেক কষ্ট করে গেছে। মানে ঈদের মধ্যে যে পরিস্থিতিগুলো হয় সেভাবে তারা গেছে, ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে তারা গেছে এবং ভোট দিয়েছে। এই জন্য দেশবাসীকে অভিনন্দন। নাগরিক ঐক্য একটা রাজনৈতিক দল, নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচনে জয় পরাজয় থাকবেই। সেই জায়গা থেকে নাগরিক ঐক্য এবারের নির্বাচনে ভালো ফলাফল করতে পারেনি। তার বেশ কিছু কারণ আছে, কিন্তু সেগুলো যদি এখন আমরা মানে পেছনের সেই বিষয়গুলোকে যদি এখন উপস্থাপন করতে চাই, তাহলে আসলে সেটা শুধুমাত্র কালক্ষেপণ হবে, এর বাইরে আর কিছু না। রাজনৈতিক দল জায়গা থেকে নাগরিক ঐক্য এই নির্বাচনকে সাধুবাদ জানায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবরই যেটা বলেছিলেন যে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন তিনি উপহার দিতে চান। সত্যি কথা বলতে একদম নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়া, ফল ঘোষণা হয়ে যাওয়া পর্যন্তও আসলে শুধুমাত্র মানে ব্যক্তি হিসেবে আমার কথা বলছি না, দেশবাসীর মধ্যেও কিন্তু এই প্রশ্নটা ছিল যে আদৌ যে প্রত্যাশার কথাটা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে সেই প্রত্যাশা পূরণ হবে কিনা। কারণ আমরা দেখেছি, আমি নিজে যখন বিভিন্ন এলাকায় গেছি নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনের আগে মানুষের সাথে কথা বলেছি, ব্যাপক পরিসরে আসলে এই কাজটা করা হয়েছে, মানে শেষ নির্বাচনকে কেন্দ্র করে শেষ 15 দিন 20 দিনে। এই সময় দেখেছি যে তখনও নির্বাচনের 5 দিন বাকি আছে, তখন মানুষ বলছে ভোট কি হবে, এই ব্যাপারটা কিন্তু ছিল শেষ পর্যন্ত, সংখ্যা ছিল, হ্যাঁ শঙ্কাটা ছিল, কিন্তু আলটিমেটলি সেই সংখ্যাটা কেটে গেছে, ভোটটা হয়েছে, ফলে আমরা ভোটটাকে স্বাগত জানাই। আমি দু একটা ঘটনার কথা একটু বলতে পারি, যেগুলো একটু কিন্তু এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে তাতে ফলাফলে কোনো পরিবর্তন হতো এটা আমি বলছি না। মানে আলটিমেটলি ফলাফলে তার ইফেক্ট পড়তো কিনা সেটা মনে করি যে ফলাফলে কোনো ইফেক্ট পড়তো না, কিন্তু কিছু ঘটনা যেমন আমার নিজের ক্ষেত্রে দু একটা জায়গাতে এমন কিছু ঘটনা ঘটেছে আমি বলতে পারি। ধরুন আমি 4:15টার সময় যে কেন্দ্রে আমি গিয়েছি, যেখানে আপনার ভোট ছিল ৩,৯৭১ সম্ভবত, আমি যদি ভুল না করি, এরকম অ্যারাউন্ড ৩,৯০০ ভোট ছিল। সেখানে ওই সময় পর্যন্ত ১৩০০ সামথিং কাস্ট হয়েছে 4:15 বাজে তখন। এবং এইটা আমি ধরেন লাঞ্চের পর থেকে যদি বলি, দুপুর 2টার পর থেকে আমি যে কটা কেন্দ্রে আমি গিয়েছি মোটামুটি তাকে এভাবেই আসলে ধরেন ২৬৭১ ভোট যেখানে আছে সেখানে কাস্টিং হয়েছে ৭৩৫, এটা আমার এক্স্যাক্ট খেয়াল আছে। এরকম সব জায়গাতেই ঠিক এভাবে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমি দেখলাম যে আমার কনস্টিটুয়েন্সিতে আপনার কাস্টিং ভোট দেখানো হয়েছে ৬১%। আমি দেখানো হয়েছে এটা বলছি এই কারণে যে এটা তো আসলে ধরেন এমন আমি 2টো থেকে 4:30 এই সময়ের মধ্যে আমি 14টা সেন্টারে গেছি আমি নিজে, এবং মানে আমার সাথে সাংবাদিকও ছিলেন, তারাও ইনফ্যাক্ট ওই প্রিজাইডিং অফিসার যে ব্রিফগুলো করছেন আমি যখন গিয়েছি তখন কথা বলছি, তখন ওনারা টুকে নিয়েছেন এবং সেই সংখ্যাগুলো ওভাবেই ছিল। কিন্তু পরবর্তীতে আমার সংখ্যাটা একটু বেশি দেখেছি, বেশ বেশি দেখেছি। এখন শেষ সময় তো মানুষ ভোটের বাড়তে পারে, কারণ সারাদিন কাজকর্ম করে দেখা গেল অনেকে বিকেলেও। হ্যাঁ, দুটো সময় আমি যেখানে গেছি সেখানে এমন হতে পারে যে 735 ভোট পড়েছে মাত্র, তার কিছুক্ষণের মধ্যে আর 100 জন একসাথে চলে আসছে, 200 জন একসাথে চলে আসছে, হতেই পারে। কিন্তু ধরেন আমি যেখানে 4:15টায় গিয়েছি, মানে যেখান থেকে আমি যখন বের হচ্ছি তখন গেট বন্ধ করে দিচ্ছে যে এরপরে আর কাউকে নেবে না, ভেতরে যারা তাদের ভোট নেবে। তখন ভেতরে 5-7 জন লোক ছিল, আর তখন পর্যন্ত কাস্টিং হয়েছে 1300 সামথিং, ভোট হচ্ছে 39, মানে ৩,৯০০ সামথিং। তো এরকম কিছু জায়গাতে আসলে একটু মনে হচ্ছে। আর হ্যাঁ, একটা জিনিস যে নির্বাচনের আগের রাতে তো আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়া, টাকা পয়সা নিয়ে মানে টাকা দিয়ে ভোট কেনার ব্যাপারে কেউ মানে আটকও হয়েছেন, কারো মানে 2 দিন হলেও মানে তাকে কারাগারে থাকতে হয়েছে, মানে তার জেল হয়েছে, জরিমানা হয়েছে। এই ঘটনাগুলো তো ঘটেছে, এগুলো ঘটেই, মানে এত অল্প পরিমাণে ঘটেছে যেগুলো আসলে উল্লেখ করার মতো না এবারের নির্বাচনের জন্য। আর 2-একটা ঘটনা এমন ছিল, ধরেন যে আমার পক্ষে যাবে না, কোন একটা অঞ্চল থাকে না যে ধরেন এই পাড়াটাতে আমার পক্ষে যাবে না, ধরেন একটা নির্দিষ্ট ধর্মের মানুষজন এই পাড়ায় থাকে, বা এই যে পাড়ার নামই হচ্ছে ওইভাবে করা, আমি এই কারণে আলাদা করে নিচ্ছি না, নাম নিচ্ছি না, কিন্তু ওরকম জায়গাগুলোতে কিছু কিছু ভয় ভীতি আগের রাতে দেখানো হচ্ছে। আমি যদি আমার কনস্টিটিউয়েন্সির কথা বলি, সেখান থেকে এই ধরনের কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এটা
কোনোভাবেই ফলাফল আলটিমেটলি যে রেজাল্ট সেখানে কোনো ধরনের ইফেক্ট ফেলতো না। এই কারণে এগুলো আসলে উল্লেখ করবার মতো না। আমার নিজে যেহেতু বিষয়গুলোকে দেখেছি তাই মানে বিষয়গুলোকে সামনে আনলাম। আমার কনস্টিটিউয়েন্সি থেকে যিনি বিজয়ী হয়েছেন তাকেও এ কারণে আমি শুরুতেই শুভেচ্ছা জানিয়েছি, সাধুবাদ জানিয়েছি, এবং আমরা প্রত্যাশা করি যে সবাই মিলে একটা সুন্দর সংসদ আগামীতে হবে, এবং বিরোধী দল হিসেবে যারা আসলে থাকবেন তাদের তো বড় দায়িত্ব আছে, মানে গার্ড করার জন্য সরকার কিভাবে চলবে সেখানে গার্ড করবার জন্য তারাও আসলে গঠনমূলক সমালোচনার মাধ্যমে তারা সংসদকে উজ্জীবিত রাখবেন সেই প্রত্যাশা করি। আর সরকারের কাছে তো মানে সরকার যারা গঠন করবেন অবশ্যই যেহেতু বিএনপি একক সরকার হিসেবে তারাই সরকার গঠন করবেন, তাদের সাথে সহযোগী যারা ছিলেন এত বছর আন্দোলনে যারা ছিলেন তারা থাকতে পারেন, কিংবা যারা সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিয়েছেন তারাও থাকতে পারেন। আমি প্রত্যাশা করি যে একটা অসাধারণ মানে যেভাবে ঐতিহাসিক এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ নির্বাচনের কথা প্রধান উপদেষ্টা বলেছিলেন, আমি আমার জায়গা থেকে চাই যে বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সরকার এবং সর্বশ্রেষ্ঠ সংসদ আগামী সংসদ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত হোক। মাসুদ ভাই, বিএনপির ফলাফল তো বিশ্লেষণ করলেন, তো জামাতের যে আসন পেয়েছে এটা নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। দেখুন, আপনাকে ধন্যবাদ। আমি একটা কথা না বলে পারছি না, ওনার কথার প্রসঙ্গেই আমার ওই কথাটুকু বলে আমি এখানে চলে আসব। দেখুন, নির্বাচন নিয়ে একটা শঙ্কা ছিল মানুষের মধ্যে। এই শঙ্কাটা কিন্তু নির্বাচন হওয়ার আগ পর্যন্ত মানুষের মন থেকে পুরোপুরি মুছে যায়নি। নির্বাচন হওয়ার পর প্রমাণ করলো যে না, আসলে দেশে নির্বাচন হয়েছে। এবং এটা আসলে আমি ওনার মতো করে আমিও বলতে চাই যে প্রফেসর ইউনূসের সরকারকে আমাদেরকে ধন্যবাদ দিতে হয় যে সত্যি তারা কথা রেখেছেন। ছোটোখাটো বিচ্যুতি তো থাকবেই, কিন্তু তারা কথা রেখেছেন এবং মানুষের পালসকে অনুধাবন করেছেন যে তাদের ক্ষমতায় থাকাটা আর দীর্ঘায়িত করাটা যুক্তিসঙ্গত হবে, এটা তিনি অনুধাবন করেছেন এবং তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি সেই কারণে তাকেও মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর একটা জিনিস, নির্বাচনটাকে নিরপেক্ষ করার জন্য গত 2008, 14, 18 এবং 24-এ যে নির্বাচন প্রশ্নবদ্ধ হয়েছে, যতগুলো ইন্ডিকেটর সরকারের পক্ষে নগ্নভাবে নির্বাচনে হস্তক্ষেপ করেছিল, তার মধ্যে একটি ছিল বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর 2-1 লোকের দ্বারা এত বড় মানে দেশপ্রেমিক সেনাবাহিনীর ইমেজকে মেলাইন করা হয়েছিল। এবারের নির্বাচনে বাংলাদেশের সেনাবাহিনী তাদের অতীতের তাদের প্রতি যে অঙ্গুলি নির্দেশ করা হয়েছিল অথবা তাদের গায়ে যে কালিমা লেপন করা হয়েছিল সেটা থেকে তারা মুক্ত হয়েছে এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে তার গর্বিত জায়গায় আবার তারা ফেরত নিতে পেরেছে। সেই জন্য আমি সেনাবাহিনীকে অ্যাজ এ হোল ধন্যবাদ জানাই। আর বিশেষভাবে জনাব ওয়াকার, যিনি আছেন আজকে, ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, আমি ওনাকেও ধন্যবাদ জানাই যে হ্যাঁ, উনি প্রমাণ করেছেন এই 5ই আগস্টে স্বৈরাচার পতনের পর রাষ্ট্র ক্ষমতা দখলের প্রতি ওনার লোভ হয়নি। উনি পরবর্তী সময়ে যারা ক্ষমতায় আসছেন কোনো চালাকি কৌশল করে নিজে ক্ষমতার প্রতি লোভী হন নাই। এই নির্লোভ একজন মানুষ, এটা দেশের আসলে খুব গৌরব, মানে আমি কি বলবো, খুব চমৎকার একজন মানুষ দেশের জন্য একটা। এবং ওনার বিরুদ্ধে অনেক অপপ্রচারও হয়েছে। এটা একটা শুনেন, আমাদের এবারের নির্বাচনের আগে অর্থাৎ স্বৈরাচার চলে যাওয়ার পর একটা বাহিনী উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির চরিত্র হরণ করেছে, সেনাবাহিনীকে নানাভাবে নগ্নভাবে সমালোচনা করেছে, জনাব ওয়াকারুজ্জামান সম্পর্কে আজে বাজে কথা। কিন্তু ওয়াকারুজ্জামান প্রমাণ করছেন এই জাতির, এ দেশের গর্বিত সন্তান তিনি। জাতিকে কথা দিয়েছিলেন, কথা রক্ষা করে গেছেন। কারণ প্রথম দিনই তিনি বলেছিলেন দেশ আপনাদের, এবং এটা কোনো প্রহসন ছিল না, তার এই বক্তব্যের মধ্যে কোনো ভনিতা ছিল না। তিনি সর্বশেষ প্রমাণ করে গেলেন যে হ্যাঁ, আসলেই তিনি যেটা বলেছিলেন তিনি মিন করেই সেটা বলেছিলেন এবং তিনি তার জাতিকে দেওয়া কথা তিনি রক্ষা করে গেছেন। সেই জন্য দেশের গর্বিত সন্তান, তাকে সম্মানের সঙ্গে আমরা স্যালিউট করা উচিত এই জাতির, যে না, দেশের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী যে দেশের মানুষের জন্য, এটা জনাব ওয়াকারুজ্জামান প্রমাণ করে দিয়ে গেলেন। আমি যে কথাটা বলছেন আপনি জামাতে, দেখুন, জামাত যখন স্বৈরাচার নির্বাচনে স্টেক হোল্ডার অর্থাৎ নির্বাচন করতে পারল না, তখন বাংলাদেশ জামাত ইসলামের একটা অটো প্রমোশন হয়ে গেল। নির্বাচন সাধারণত এদেশে হতো, দীর্ঘদিনের নির্বাচনে আপনি দেখবেন যে আওয়ামী লীগের বিপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা জাতীয়তাবাদী দলের বিপক্ষে আওয়ামী লীগ। কিন্তু এবং এই নির্বাচনগুলো যখন হয়েছে তখন দেখবেন আপনি যে জামাত নির্বাচনের জোটে কিন্তু বিএনপির সঙ্গে থেকেছে। রাজনৈতিক জোটে, এখানে বৈপরীত্যটা কোথায় দেখেন আপনি, রাজনৈতিক জোটে কিন্তু বিএনপির সঙ্গে জামাত কখনো থাকে নাই, থেকেছে আওয়ামী লীগের সঙ্গে। তো সে কারণে যেহেতু
আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তাদের এক ধাপ প্রমোশন হয়ে গেছে। এবং এইখানে ভোটের মধ্যে কিছু তো বিষয় থাকবে যেটা আনসেইড বা আনটোল্ড, এটা থাকবেই। আমরা অনেকে বুঝবো কিন্তু বলা যায় না বা বলি না। নির্বাচনে অনেক কিছু হয়, আমার সঙ্গে ভোট দিতে গিয়ে আমার সবথেকে বিশ্বস্ত মানুষটাও আমাকে ভোট দিবে না বা দেয়নি, এটা বুঝেও অনেক সময় বলা যায় না। তো এইসব জিনিস কিছু থাকে নির্বাচনের সঙ্গে, যেমন সংঘাত। এবারে নির্বাচনের সংঘাতের বিষয়টা একদম নগণ্য। আর নির্বাচন প্রথা যতদিন থাকবে কিছু জাল ভোট, মানে নির্বাচনে অনিয়ম এবং কিছু সংঘাত, এটা থাকবেই চিরকাল। তবে সরকার যেটা বাহাদুরি করেছে সেটা হলো সরকার তার যোগ্যতার সঙ্গে এটাকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। এবং সেই কারণেই একটা আজকে দেখবেন জামাত ইসলামও নির্বাচনে সরকার গঠন করার মতো যোগ্যতা অর্জন না করা সত্ত্বেও তারা নির্বাচনকে নিয়ে কিন্তু অসন্তুষ্টি প্রকাশ করে নাই। এবং তারা নির্বাচনে জয়ী দল যারা সরকার গঠন করবে তাদেরকে অভিনন্দন জানিয়েছে। এবং আগামীতে তারা এই অতীতের যে অভিজ্ঞতাগুলো ছিল আমাদের, যে নির্বাচনে না জিতলে নির্বাচন ফেয়ার হয় নাই, এই মন্তব্য থেকে এদেশের রাজনৈতিক দলটা সরে আছে। যেমন আমার বন্ধু একটু আগে যেটা বললেন, আপনি লক্ষ্য করেছেন। সেই জন্য জামাতের যে উত্থান সম্পর্কে আপনি যে কথাটা বলেছেন, দেখুন নানা রকম, আপনি ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন দেখেন, ডাকসুর। এখন শুধু আপনি কি মনে করেন যে ডাকসুর নির্বাচনে ছাত্র শিবির জিতেছে? এখন ছাত্র শিবির জিতার মানে কি ঢাকা ইউনিভার্সিটির এখন ছাত্র শিবির ছাড়া আর কোনো ছাত্র নেই ওখানে? নিশ্চয়ই না, আছে। কিন্তু এখানে বিষয়টা কি হয়েছে, ওই সময় তারা ছাত্র শিবিরকে ডাকসুতে ভোট দেওয়ার যে কারণটা তারা বিবেচনায় নিয়েছিলেন, সেই কারণ বিবেচনায় নিয়েই তারা ডাকসুতে তাদেরকে নির্বাচনে জয়ী করেছিলেন। জাতীয় নির্বাচনে এবার মানুষ ওটাই চিন্তা করেছে যে একটা শক্তিশালী বিরোধী দল সংসদে থাকা খুব জরুরি। এবং আপনি দেখবেন আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিএনপি চেয়ারম্যান তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, প্রথম বলেছেন নির্বাচন যদি গ্রহণযোগ্য হয় আমি তা মেনে নিতে কোনো আপত্তি নাই। অর্থাৎ তিনি জয়ী হতে হবে না এমন কোনো ধারণা তিনি পোষণ করেননি, প্রথম। দ্বিতীয় কথা হলো তিনি বলেছেন যে নির্বাচনে যদি আমি জয়ী হই, আমার দল জয়ী হয়, আমরা সরকার গঠন করব এবং বিরোধী দল যারা থাকবেন তারা যদি শক্তিশালী বিরোধী দল না হয় তাহলে সরকারের কি বলবো জবাবদিহিতা থাকে না। সেই জন্য সরকারের জবাবদিহিতা আদায় করার জন্য হলো সংসদে একটি, তো দেশের সাধারণ মানুষ যারা নিয়ামক শক্তি নির্বাচনে জয়ী। এবং আপনি মনে রাখবেন একটা জিনিস হলো এই যে দেশের সরকার বলেন আর বিরোধী দল বলেন দুইটাই কিন্তু জনগণ নির্বাচন করে, যেটা এবারের নির্বাচনে আপনি দেখলেন। বিরোধী দল কিন্তু জনগণ নির্বাচন করছে, সরকার দলও জনগণ নির্বাচন করছে। সুতরাং মানুষ মনে করেছে যে সরকারি দলে অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার পরেও তাদের সঙ্গে বিরোধী দল হিসাবে সংসদে একটা মোটামুটি শক্তি নিয়ে তাদের সমালোচনা করার জন্য যা দরকার সেই রকম একটা বিরোধী দলকে তারপর বাকি যেগুলো আছে দেখেন। আরেকটা জিনিস হলো একটা সুন্দর সময়, সুসময়, ছোটোখাটো ভুল ত্রুটি, অন্যায় এগুলোকে উপেক্ষা করে চলে যাওয়াটাই বোধহয় উত্তম। সেই জন্য আমাদের অত চুলছেরা বিশ্লেষণে এই মুহূর্তে বোধহয় আর যাওয়াটা ঠিক না। কারণ কোনো দল বা কোনো গোষ্ঠী তারা কিন্তু তাদের অবস্থান থেকে এই নির্বাচনের কোনো বিষয়কে কন্ট্রোভার্ট করতে চায়নি। সেজন্য আমাদেরও ব্যক্তিগত ইচ্ছাটা হওয়া উচিত এইরকম যে না, যে ভালো মন নিয়ে সবাই সামনে যাচ্ছে দেশের কল্যাণার্থে, সেই মনোভাব তাদের মধ্যে বজায় থাকুক, এটাই আমরা। জি, আপনার কথা দূরিয়ে যাচ্ছি। আজকে বিএনপি চেয়ারম্যান এবং আর দু একদিনের মধ্যেই শপথ নিতে যাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন। দেশি বিদেশি গণমাধ্যমের সামনে তিনি কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে জাতীয় ঐক্যই আমাদের শক্তি এবং বিভক্তি দুর্বলতা। এই যে বিভক্তি দুর্বলতা এবং জাতীয় ঐক্যই আমাদের শক্তি, মাসুদ ভাই যেটা আলোচনা করছিলেন, এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। হ্যাঁ, আমরা তো 5 আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হলো তারপর থেকেই এই ঐক্যের জায়গাটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু সেটা করেছে। দেশের মধ্যে যখনই কোনো একটা সিচুয়েশন তৈরি হয়েছে, কিছুটা একটু এলোমেলো পরিস্থিতি যখন তৈরি হয়েছে কিংবা কোনো ধরনের একটা থ্রেট মনে হচ্ছে যে আসতে পারে এরকম, তখনই কিন্তু আপনি দেখবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সবাইকে ডেকেছেন একসাথে। এতে আসলে সত্যিকার অর্থে এখানে আলোচনা এমন কিছু হয়েছে ব্যাপারটা সেরকম কিন্তু না, যেই আলোচনা করে আপনি সমাধান করে ফেলছেন ব্যাপারগুলো সেটা না। কিন্তু ওই যে আপনি একটা পিকচার তৈরি করতে পেরেছেন যে যখন ক্রাইসিস মোমেন্ট তখন সবাই একসাথে,
আপনি এর বাইরে গিয়ে আবার একজন আরেকজন স্বাভাবিকভাবেই রাজনৈতিক সমালোচনা আপনার থাকবে, রাজনৈতিক বিরোধিতা আপনার থাকবে, সেই বিরোধিতা করছেন, কিন্তু যখনই ক্রাইসিস মোমেন্ট আসছে তখন আবার সবাই একসাথে এসে দাঁড়াচ্ছেন। এই ছবিটা আমরা এই গত 1.5 বছরে দেখেছি। এই ছবিটা আসলে সামনে আমাদেরকে টেনে নিয়ে যেতে হবে। এটা যদি আমরা টেনে নিয়ে যেতে পারি তাহলেই আসলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আজকে পারবো। ওনার বক্তব্য সেটাই এবং প্রতিফলিত। হ্যাঁ, বক্তব্যে সেটা প্রতিফলিত হলো। এবং একটা বিষয় হলো যে বক্তব্যে আমরা বিষয়গুলোকে যেভাবে উপস্থাপন করি, অনেক সময়ই আসলে আমরা কথা বলবার সময় অনেক কিছু যেভাবে উপস্থাপন করি পরবর্তীতে সেই বিষয়গুলো তেমন থাকে না। এবারে আমরা প্রত্যাশা করব যে ঠিক যেমন আমরা নির্বাচনের ক্ষেত্রে দেখলাম, যেভাবে সরকার বলল, অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল নির্বাচনটা তারা করবে, সেভাবেই আমরা নির্বাচনটা পেলাম। একইভাবে এই নির্বাচনের মধ্য দিয়ে যারা সরকার গঠন করবে, সেই সরকারের যিনি প্রধান হতে যাচ্ছেন বলে আমরা মনে করছি, বা যিনি সম্ভাব্য যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি যখন বলছেন, আমরা প্রত্যাশা করি যে ঠিক একইভাবে তিনি যেভাবে বলছেন সেটারই প্রতিফলন আসলে আমরা সামনে সরকারে দেখতে পাবো। সেক্ষেত্রে যদি জাতীয় ঐক্যের ভিত্তিতেই, জাতীয় ঐক্য মানে এই না যে আমি কখনোই আপনার কোনো সমালোচনা করব না, আপনি যখন কোনো একটা ভুল করবেন আমি অবশ্যই সমালোচনা করব, আমি এমন হতে পারে আমি রাস্তায় নামবো, এমন হতে পারে আমি হরতালে দিব, হতে পারে, কিন্তু যখন রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য, রাষ্ট্রের কোনো একটা ক্রাইসিস যখন তৈরি হবে, তখন আমরা আবার সবাই ঐক্যবদ্ধ হব, একসাথে সেটা মোকাবেলা করব। এই বিষয়টা আসলে আমাদের ভেতরে থাকা দরকার। এই জায়গাতে আমি একটা বিষয় একটু অ্যাড্রেস করতে চাই। বিষয়টা আসলে হয়তো বা এখনকার পার্সপেক্টিভে মানুষ কিভাবে নেবে বা আলোচনাটা আসলে কিভাবে করা যায় সেটা নিয়ে আসলে আমার কিছুটা কনফিউশন আছে, তারপর করা দরকার। মানে আমি যে কনস্টিটিউয়েন্সিতে ভোট করেছি এবার, সেই কনস্টিটিউয়েন্সিতে বলা যেতে পারে যে 70%-এর বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক। এখন এই মানুষগুলোর সাথে ধরেন প্রায় 4 লাখ ভোটার, তো এই 4 লাখ ভোটারের কাছাকাছি মানে যখন আমি গিয়েছি তখন এই 70% মানুষ তো আমার সামনে পড়েছে, এবং এই 70%-এর মধ্যে কিন্তু আবার ধরেন কর্মী আছে, হয়তো নেতারা যারা অন্যায় করেছিলেন, যারা চাঁদাবাজি করেছেন, নানান অপরাধের সাথে যুক্ত ছিলেন, তারা পালিয়ে গেছেন। আবার অনেক নেতাও আছেন, মানে যিনি নেতৃত্ব দিয়েছেন কিন্তু সাদামাটা মানুষ, পালিয়ে যেতে হয়নি, তিনি কিন্তু ওখানে আছেন। আমি তাদের সাথেও দেখা হয়েছে, কথা হয়েছে, দেখলাম খুব সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ, মানে কোনো অন্যায় করবেন, চাঁদাবাজি করবেন, লুটপাট করবেন, এই ধরনের তো কোনো মানে একটা মানুষের সাথে কথা বললে বোঝা যায় না। একটা মানুষের সাথে তো আসলে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে, তার সাথে কথা বললে, আসলে অ্যাপ্রোচ দেখলে বোঝা যায়। তো এই মানুষগুলো কিন্তু আমাদের সমাজে আছে। এবং ধর একদম সাধারণ মানুষ, যিনি চরে সারা দিন আপনার মানে যেটাকে বলে যে কৃষিকাজ করেছেন, হ্যাঁ, যার পা ফাটা, হ্যাঁ, মানে আপনি দেখলে তো বুঝতে পারবেন তিনি চর থেকে এসেছেন, একটা চায়ের দোকানে বসে আছেন। যখন আমি তার কাছে গেলাম, তার সাথে কথা বললাম, উনি বলছেন যে এবার তো আমাদের দল নাই, উনি প্রকাশ্যে বলছেন এবার তো আমাদের দল নাই। তারপরে উনি যাই হোক, উনি মন্তব্য করলেন, উনি আমাকে ভালো বললেন বা খারাপ বললেন, যাই হোক, কিন্তু এই যে মানুষটা, এই মানুষটার তো আসলে কোনো, কিন্তু একটা বিষয়, উনিও কিছুটা ভয়ের মধ্যে আছেন। মানে ওই যে চায়ের দোকান, হয়তো কেউ কেউ বলছেন যে এখন তো বাবা খুব একটা আসি না, ওই কামলা দিয়া পরে বাড়ির যাই, বাড়ির থেকে কামলা দিবার যায়, আর কামলা দিয়া বাড়িতে আসি, এর বাইরে কোথাও যাই না, কারণ সে একটু ভয় আছে। প্রত্যাশা করব যারাই সরকার গঠন করুক, যারাই এবার নির্বাচিত হয়েছেন, তারা যেন মানে এই যে সাধারণ মানুষগুলো যারা আসলে কোনো অন্যায় করে নাই, মানুষকে আসলে কোনো একটা দল, গোষ্ঠী, ধর্ম দিয়ে আমরা বিবেচনা না করে, আমরা যদি মানুষ দিয়ে তার অপরাধ, অন্যায় কি, তিনি আসলে কেমন, সেটা দিয়ে বিবেচনা করি, এটা আসলে আমাদের জন্য খুব দরকার। যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি এখন মনে করেন যে আমরা এখন ক্ষমতায়, ফলে তাদেরকে আমরা যেভাবে হয়তো একটা সময় তাদের মধ্যে যারা অপরাধী ছিল তারা যেভাবে আমাদের উপর অত্যাচার করেছে, একইভাবে আসলে এই মানুষগুলোর উপরে আমরা ঠিক একই রকমভাবে ওই অত্যাচারটা চাপিয়ে দেবো, এই ধরনের কোনো মানসিকতা যেন না থাকে, এটা আসলে আমাদের জন্য খুবই জরুরি। জি, এই যে অত্যাচার নির্যাতনের দিকটা বলেছেন, আজকে মাসুদ ভাই তারেক রহমান যেটি বলেছেন, নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেছেন দুর্বলের উপর সবলের অত্যাচার মেনে নেওয়া হবে না, এবং কোনো অপশক্তি যাতে সুযোগ নিতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, জনাব তারেক রহমান নির্বাচনের ময়দানে আসার পরে তার সকল বক্তৃতা যদি আপনারা বিচার বিশ্লেষণ করে দেখেন, তাহলে একটা জিনিস আপনি পাবেন যে তিনি এই যে সাধারণ মানুষ যে সমাজে অসাধারণ, এই সাধারণ মানুষরাই যে অসাধারণ সিদ্ধান্ত নিতে পারে, সেটা এবার নির্বাচনে প্রমাণ হয়ে গেছে। এবং আপনি লক্ষ্য করবেন জনাব তারেক রহমান সেই সাধারণ মানুষের দৃষ্টি, তাদেরকে আকৃষ্ট করার জন্যই কিন্তু তার বক্তব্য ছিল, এবং তারা জনাব তারেক রহমানকে গ্রহণ করেছে। এবং তার প্রত্যেকটা বক্তব্য এইরকম ছিল যে নির্বাচনে আমরা যদি জয়ী হই, আমরা সরকার গঠন করি, সেই সরকারটা এই দেশের মানুষের সরকার হবে, সকল মানুষের সরকার হবে। দলীয়ভাবে যে নির্বাচনে জয়ী হলেও কোনো দলের সরকার সেটা হবে না। এবং আপনি লক্ষ্য করবেন
যে সকলে হওয়া মানে কি একটা জাতির সকলে ভাবতে পারবে। এবং আপনি দেখেন আমাদের দল যখন এই স্বৈরাচারের আমলে রাজনীতি করেছে তখন যেটা হয়েছিল সেই স্বৈরাচার তাদের গেমটাই ছিল জাতিকে বিভাজিত করা। একটা ঐক্যবদ্ধ জাতি থাকলে জাতি যেমন সব কিছু পারে, সব শোষণ নিষ্পেষণের বিরুদ্ধে দাঁড়াতে পারে, সেই জন্য সরকার চেয়েছিলেন যে কোনোভাবে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে দেওয়া হবে না। আর জনাব তারেক রহমান যখন বিএনপি চেয়ারম্যান হলেন এবং তিনি নির্বাচনের দায়িত্ব নিলেন, তিনি কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সব জায়গায় বক্তব্য দিয়ে গেলেন। তিনি তার নেতা কর্মী দলের সবাইকে বলেছেন যে জাতীয়তাবাদী দলের পরিচয়ে কেউ যদি অনিয়ম করেন, আপনি লক্ষ্য করেছেন ইতিমধ্যে জনাব তারেক রহমান এত মৃদুভাষী অথচ এত দৃঢ়তা তার স্বভাবের মধ্যে, তিনি দলের কোনো নেতা কর্মীকে যদি তার কাছে প্রতীয়মান হয়ে থাকে যে কোনো রকম কোনো ভুল ত্রুটি করেছিলেন, তিনি তার প্রতি তার যত ঘনিষ্ঠই হোক না কেন তিনি তাকে কিন্তু স্পেয়ার করেননি। সুতরাং এটার থেকে যদি এই দল ক্ষমতায় আসার পরে সেই শিক্ষা না নেন এবং উনি সরকার গঠন করতে যাচ্ছে 1-2 দিনের মধ্যে, তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হবেন। তিনি কিন্তু ইতিমধ্যে যেমন আজকে সাংবাদিক সম্মেলনেও বলে দিয়েছেন যে দুর্বলের প্রতি যদি কেউ শক্তি প্রয়োগ করতে চায় সেটাকে তিনি গ্রহণ করবেন না। ফ্রম ডে ওয়ান যেটা তিনি বলে আসছেন, আজও তিনি নির্বাচন হয়ে গেছে, এখন তার নির্বাচন সামনে নেই, তারপরও নির্বাচনে জয়ী হওয়ার পর সরকার গঠন করতে যাচ্ছেন, তারপরও কিন্তু তিনি তার জনগণ বা জাতিকে বা ওই সাধারণ মানুষকে দেওয়া ওয়াদা থেকে তিনি বিন্দুমাত্র হেলেন নাই বা সরেননি। সুতরাং এটা খুব স্বাভাবিক। আর আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এটা আমরা সবাই জানি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সরকার গঠন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এদেশের সকল মানুষ স্বস্তিতে ছিলেন, সকল দলের মানুষ স্বস্তিতে ছিলেন। আপনি দেখেন স্বৈরাচার যেভাবে মামলা মোকদ্দমা দিয়ে মানুষকে ঘর ছাড়া করেছিল, কোনো মানুষকে তার পরিবার ছাড়া করেছিল, গুম করেছে, খুন করেছে। আপনি বিএনপির শাসন আমলগুলোকে একটু দেখেন তো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন তার শাসন আমলে কোনো এরকম ঘটনা ঘটেনি। ম্যাডাম খালেদা জিয়ার শাসন আমলে এই আজকের যারা জামাত ইসলাম সহ তারা কিন্তু সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে জোট করে নানা আন্দোলন করেছেন, কিন্তু আপনি দেখবেন ম্যাডাম এবং জাতীয়তাবাদী দলের সরকার তারা গণতান্ত্রিক সরকার বলে তাদেরকে গণতান্ত্রিক পন্থাই কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। স্বৈরাচার আওয়ামী লীগের মতো কিন্তু তারা বিরোধী দলের মানুষদেরকে কঠোর বা কঠিন হস্তে দমন করার কোনো চেষ্টা করেন। এটা জনাব তারেক রহমান কত ভাগ্যবান মানুষ আপনি দেখেন, উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পুত্র তিনি। আপনি দেখবেন জনাব তারেক রহমান যখন মাঠে নির্বাচনের ময়দানে তিনি হাজির হতেন, মনে হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কথা বলছেন। আপনি দেখেন তার টোন, তার ভঙ্গি মানুষের কাছে যাওয়ার, মানুষকে আকৃষ্ট করার এবং মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্যে মনে হচ্ছে যে শহীদ রাষ্ট্র। আপনি দেখেন কত নমনীয় সুরে উনি মানুষের কাছে কথা বলেছেন, মানুষের কথা শুনতে চেয়েছেন। উনি ম্যাডাম খালেদা জিয়ার রাষ্ট্র পরিচালনায় এবং দেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা, উনি সেটাকেও ইনহেরিট করলেন। তো এত গুণ, এত ভাগ্য এই দেশের কয়টা মানুষের ভাগ্যে জুটছে বলেন আপনি? একটা দেশের রাষ্ট্রপ্রধান, স্বাধীনতার ঘোষক, একটা দেশের প্রেসিডেন্ট, তারপর আবার একটা দেশের প্রধানমন্ত্রী, তার পুত্রই নেই। সুতরাং রাজনীতি তো তার রক্তে প্রবাহমান এবং তিনি রাজনীতি শিখেছেন। রাজনীতি মানেই তো মানুষের জন্য, এবং এটা তার পিতা মাতা সবার কাছ থেকে যেটা উনি শিখেছেন, সেই কারণেই দেখেন এত বড় একটা রাজনৈতিক দল আজকে তার দিক নির্দেশনে কি চমৎকারভাবে সামনে এগোচ্ছে। সুতরাং এখানে জাতীয়তাবাদী দলের সরকার রাষ্ট্র ক্ষমতায় আসছে, বিরোধীতে যাব এবং তারা আপনি দেশের মানুষ সৌহার্দ্যপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন করবে, এটা জাতীয়তাবাদী দলের অঙ্গীকার। এবং জনাব তারেক রহমান এর কোনো ব্যতিক্রম দলের যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি করে, আমি আপনাদেরকে আজকে বলে যাচ্ছি টেলিভিশনের সামনে, সে আসলে রেহাই পাবে না। আমরা একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি যে কথা বলতে চাই অনুষ্ঠানে। ফিরছি, আলোচনা যাচ্ছি সাকিব ভাইয়ের কাছে। সাকিব ভাই, মাসুদার আলোচনা শুনছিলেন, তো আপনার কাছে এখন প্রশ্ন সেটা হচ্ছে যে যেহেতু 2-1 দিনের মধ্যেই বাংলাদেশ নতুন সরকার পাচ্ছে, তো সেই সরকারের সামনে চ্যালেঞ্জ কি? কারণ বিগত 16 বছরের দুঃশাসন, অর্থনীতিকে ভেঙে দেওয়া, প্রতিষ্ঠান সবগুলো প্রতিষ্ঠানকে ভেঙে দেওয়া, এত সব মিলে আপনার বিশ্লেষণ শুনতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। চ্যালেঞ্জ অনেকগুলো আছে, কিন্তু চ্যালেঞ্জের সমাধানগুলো বেশিরভাগই
মানে চ্যালেঞ্জের সমাধানগুলো নিয়ে ইতিমধ্যে কাজ হয়ে গেছে আসলে। কারণ বেশ কিছু কমিশন গঠিত হয়েছিল, ফাইনালি তো ঐকমত্য কমিশন। বেশ কিছু জায়গায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সবগুলো রাজনৈতিক দল সেগুলোতে ঐকমত্যে এসছে। এগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা আসলে চ্যালেঞ্জের অনেকখানি আমরা আসলে পার করতে পারবো। অর্থনৈতিক চ্যালেঞ্জ যেটা আছে সেই জায়গাতে কাজ করাটা জরুরি, কারণ সত্যিকার অর্থে গত 1.5 বছরে মানে লোকাল ইনভেস্টমেন্ট বলেন, ফরেন ইনভেস্টমেন্ট বলেন, ইনভেস্টমেন্ট কিন্তু নাই, এবং ব্যবসা বাণিজ্যের খুবই খারাপ পরিস্থিতি, এটা মানতে হবে। এবং আমরা তারপরেও যে টিকে ছিলাম এর কারণ হলো, এবং আমাদের রিজার্ভও কিন্তু বেড়েছে। এই বাড়ার কারণ কিন্তু আসলে আলটিমেটলি রেমিটেন্স, আমাদের রেমিটেন্স প্রবাহটা বেড়েছিল, যেটা শেখ হাসিনা সরকারের শেষের দিকে এসে প্রচণ্ড রকম একটা ধাক্কা খায়। ওই রেমিটেন্স প্রবাহটা বাড়ার কারণে আমাদের আসলে আমরা দেখেছি যে আমাদের রিজার্ভ বাড়ছে, কিন্তু আলটিমেটলি ব্যবসা বাণিজ্য কিন্তু বাড়ে নাই, ইনভেস্টমেন্ট কমেছে, আগেই বললাম। আর আরেকটা বিষয় হলো যে এই রিজার্ভ বাড়ার একটা বড় কারণ হলো যে ব্যবসা বাণিজ্য ছিল না। ব্যবসা বাণিজ্য না থাকায় আপনার ইম্পোর্ট অনেক কমে গেছে। ইম্পোর্ট অনেক কমে যাওয়ার ফলে আমার রিজার্ভ থেকে যে ডলার চলে যাওয়ার যে ব্যাপারটা, সেটা অনেকখানি কমে গেছে, ফলে রিজার্ভ বেড়েছে। তার মানে অর্থনীতি আমরা আসলে এখন যে জায়গাতে দেখছি, এটা এক ধরনের ফাঁপা বেলুনের মতো অবস্থা এখন আছে। আমরা উপর থেকে দেখছি যে বেশ ভালো একটা আস্তরণ, কিন্তু আলটিমেটলি ভেতরে ফাঁপা। এই জায়গাটা নিয়ে কাজ করাটা হবে আগামী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার ইন্টারন্যাশনাল মানে ফরেন ইনভেস্টমেন্ট আপনাকে আনতে হবে, এবং লোকাল ইনভেস্টমেন্ট তো আরও বাড়াতে হবে, এবং এই ইনভেস্টমেন্টগুলো যাতে আসে তার জন্য যে স্ট্রাকচারাল যে রিফর্মগুলো আসলে আপনার প্রয়োজন, সেই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে। আরও বেশ কিছু বিষয় আমাদের সামনে এসেছিল যখন কমিশনগুলো কাজ করেছে, বিশেষ করে ঐকমত্য কমিশন যখন কাজ করেছে, তখন যেমন সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর যে নিরপেক্ষতা, সেখানে যে নিয়োগ, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। যেমন ধরেন দুর্নীতি দমন কমিশনের কথা বলেছি, আমরা নির্বাচন কমিশনের গঠনের বিষয় নিয়ে আমরা কথা বলেছি, আমরা প্রধান হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক এবং নিরীক্ষকের যে নিয়োগ, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। এই জায়গাগুলোতে সত্যিকার অর্থে অনেক জায়গাতে কিন্তু আমরা একমত হতে পারিনি, ঐকমত্যে পৌঁছাতে পারিনি বলে সেই জায়গাগুলো আসলে কিভাবে তার নিয়োগ হবে সেগুলো এখনও কিন্তু পরিষ্কার না। কিন্তু এই জায়গাতেও যদি যে সরকারটা গঠিত হতে যাচ্ছে, তারা যদি এই জায়গাতে একটু যদি তারা ফ্লেক্সিবল থাকে, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন কিংবা মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, এই জায়গাটা খুব জরুরি। ধরেন আপনার এক্সিকিউটিভের হিসাব নিকাশ, আয় ব্যয়ের হিসাব যিনি করবেন, তার নিয়োগ যদি এক্সিকিউটিভের হেড করেন, তাহলে আলটিমেটলি তিনি কি হিসাব নিকাশ দিবেন এটা আমরা বুঝতে পারি। ফলে এই জায়গাগুলোতে হাত দেওয়াটা খুব জরুরি, এই জায়গাগুলোতে কাজ করা দরকার। আর রাষ্ট্রের 3টে অর্গানকে তো আলটিমেটলি আলাদা করতে হবে, এটা তো ফার্স্ট চ্যালেঞ্জ। আমরা এটা বরাবরই আসলে আমরা বলে থাকি। এই জায়গাতে বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতা, এটা নিশ্চিত করার জন্য আপনাকে কাজ করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা যদি নিশ্চিত করা না যায়, তাহলে আসলে বাকি চ্যালেঞ্জগুলো আপনার থেকে যাবে। বিচার বিভাগকে পুরোপুরিভাবে স্বাধীন করার জন্য আসলে যা যা করা দরকার, আগামী সরকার সেই কাজটা করবে বলে আমরা প্রত্যাশা করি। এবং কমিশনগুলো যে সাজেশনগুলো দিয়েছিল, তার ভিত্তিতে ঐকমত্য কমিশনে যেগুলো গৃহীত হয়েছে, এবং যেগুলো গৃহীত হয় নাই কিন্তু যেগুলো আসলে হওয়া উচিত, সত্যিকার অর্থে হওয়া উচিত, রাজনৈতিক অবস্থানের খাতিরে হয়তো বা আমরা কোনো রাজনৈতিক দল কোনো বিষয় মানিনি, কিন্তু তারপরেও কিন্তু আমরা জানি যে ওই বিষয়টা আসলে হওয়া দরকার। কিন্তু আমার দলের রাজনৈতিক একটা অবস্থান আছে, এই কারণে আমি হয়তো সেটা মানছি না, কিন্তু তারপর আমি জানি যে এই রাষ্ট্রের জন্য, এই রাষ্ট্রের নিরপেক্ষতার জন্য, এক্সিকিউটিভের নিরপেক্ষতার জন্য এবং এই রাষ্ট্রের ভবিষ্যতের জন্য এটা হওয়া দরকার। সেগুলোর দিকেও যেন আগামী সরকার আসলে নজর দেয়। এবং আমরা প্রত্যাশা করব যে বিগত সময়ে আমরা যেটা দেখেছি, 54 বছরেই আসলে আমরা যেটা দেখেছি, যে আসলে ক্ষমতায় টিকে থাকা, ক্ষমতাকে প্রলম্বিত করা, পরের টার্মেও আসলে ক্ষমতায় থাকা, কিভাবে ক্ষমতায় থাকা যায় তার জন্য যে মেকানিজম করা, এই ধরনের প্র্যাকটিসগুলো আমরা ইতোপূর্বে দেখেছি, সেই প্র্যাকটিসগুলো যেন আগামীতে না হয়, এটা আসলে প্রত্যাশা থাকবে। জি মাসুদ ভাই, সনদ নিয়ে কথা হচ্ছিল যে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন যে বিএনপি নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে এবং তারা সনদের স্বাক্ষরকারী দল হিসেবে অঙ্গীকার রক্ষা করবে। তো বিএনপি আসলে জাতীয় সনদ যেটা হয়েছে সেটা কীভাবে রক্ষা করবে, বা বিএনপির কী অবস্থান হওয়া উচিত? দেখুন, এটা খুব পরিষ্কার। আমি এখানে ফেরত আসার আগে একটা কথা বলে নেই। আপনার আগের আমার বন্ধুর কাছে যে প্রশ্নটা আপনি করেছিলেন, আগের সরকারের চ্যালেঞ্জ কি, সামনের সরকারের চ্যালেঞ্জ সেই যে মানে আগে অর্থাৎ যে সরকার আসছে তার চ্যালেঞ্জটা কি? দেখুন, স্বৈরাচার এই দেশটার সব কিছুকে একদম খোকলা করে দিয়ে গেছে। কোনো প্রতিষ্ঠানকে তারা তার প্রতিষ্ঠানের নিজস্ব মর্যাদায় রেখে যায়নি। এবং এইটা আজকে জনাব তারেক রহমান
যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আর 1-2 দিন পরে, তিনি কিন্তু আজকে ক্ষমতায় বসে সরকার প্রধান হয়ে তাকে এগুলো চিহ্নিত করতে হচ্ছে না। মজার ব্যাপারটা হলো সেইখানে তিনি ওই সরকারের আমলে, অর্থাৎ স্বৈরাচার সরকার যখন সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিলেন, তখন তিনি স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলনে তিনি রত ছিলেন, সেই আন্দোলনকালীন সময় তিনি একসময় দেখলেন যে সকল প্রতিষ্ঠান ওই সরকার ধ্বংস করে দিয়েছে এবং সেগুলোকে পুনর্নির্মাণ করতে হবে, বিনির্মাণ করতে হবে। তখন তিনি কি করলেন? রাষ্ট্র সংস্কারের নামে 31টা দফা দিলেন। মজার ব্যাপার হলো বিএনপি যে 31 দফা দিয়েছে, ওই ঐক্যমত্য কমিশন, তারা যে ঐক্যমত্য কমিশন যে প্রতিবেদন দিয়েছে এবং যেটা পরবর্তী সময় গেজেট আকারে প্রকাশ করেছে, আপনি দেখবেন, আমি মিলিয়ে দেখেছি দুটাই, যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, অর্থাৎ তখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তার 31 রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের 31 দফা এবং ঐক্যমত্য কমিশনের যে সংস্কার প্রস্তাব, যাতে রাজনৈতিক দলকে ঐক্যমত্যে পৌঁছাতে তারা বাধ্য করেছিলেন, দুইটার মধ্যে খুব একটা ফারাক নাই, কিছু শব্দ, নতুন শব্দ সংযোজন বিয়োজন ছাড়া। এবং বেসিক যেটা ফান্ডামেন্টাল যেটা ছিল সেটা 31 দফায় যা ছিল এটার মধ্যেও তাই ছিল। আপনি প্রশ্ন করেছিলেন, আপনি এখন আমাকে প্রশ্ন করেছিলেন, এখন যে প্রশ্নটা করেছিলেন, জি, সরকারের চ্যালেঞ্জ নিয়ে কথা, অর্থাৎ সরকারের এখন চ্যালেঞ্জ কি দেখেন আপনি। তাহলে এই জিনিসগুলো যেহেতু চিহ্নিত, আর ঐক্যমত্য কমিশনের দেখুন, আপনি আজকে আলী রিয়াজ সাহেবের যে কথাটা আপনি উপস্থাপন করলেন, এখন যদি ঐক্যমত্য কমিশনে একমত হয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করে সেটাকে অনুমোদন দিয়ে থাকে, তাহলে জনাব আলী রিয়াজের কথা বিশ্লেষণ করলে একটা জিনিস হয় না? এখন একটা প্রশ্ন আছে এই জায়গায়, সেটা হচ্ছে যে বিএনপি তো অনেকগুলো পয়েন্টের নোট অফ ডিসেন্ট দিয়েছে, তো বিএনপি কি সেগুলোতে বাস্তবায়ন করবে? আপনি আবার দেখেন কি চমৎকার, আপনি কি সাংঘাতিক একটা প্রশ্ন করলেন। জনাব আলী রিয়াজ প্রথম বললেন যে সকল রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনার সঙ্গে একমত হয়েছে, এইটা পরবর্তী সরকারের বাস্তবায়ন করা জরুরি, বাধ্য, তাদের উপরে বাধ্যবাধকতা আছে, অঙ্গীকার রক্ষা করবে, অঙ্গীকারটা রক্ষা করবে আশা করছি। তাহলে এখন যদি প্রশ্ন করি আমি, তাইলে এত বড় এই কস্টলি রেফারেন্ডামের কি দরকার ছিল? এটা তো দরকার ছিল না তাহলে। কিন্তু তারপরে দেখেন, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারের চেয়ারম্যান প্রকাশ্যে বক্তৃতা দিয়ে জনগণকে বলেছেন আমরা হায়ের পক্ষে ভোট দিবেন। দ্বিতীয় প্রশ্ন যেটা আপনার ছিল যে এখানে বিএনপি জনাব সালাউদ্দিন আহমেদ কি চমৎকারভাবে, কি কঠিন পরিশ্রম তিনি করেছেন এবং নোট অফ ডিসেন্ট যে ক্ষেত্রে তিনি দিয়েছিলেন সেগুলো কিন্তু অত্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তিনি সেটা দিয়েছিলেন। ঐক্যমত্য কমিশন যখন নোটিফাই করলেন এটাকে গেজেট আকারে, আপনার মনে আছে কিনা আমি জানি না, সেখানে কিন্তু আমরা যে, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা দলের পক্ষে জনাব সালাউদ্দিন আহমেদ যে ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, সেগুলো কিন্তু উপেক্ষা করা হয়েছে। তাইলে এই উপেক্ষা করার পরে, গেজেট নোটিফিকেশনের পরে বিএনপি যদি একটি অগণতান্ত্রিক রাজনৈতিক দল হতো, তাহলে কি করার কথা ছিল? এটার বিরুদ্ধে তাদের অসন্তোষ প্রকাশ করার কথা ছিল, আন্দোলন করার কথা ছিল, আরও জোরালোভাবে বক্তব্য উপস্থাপন। কিন্তু দেখেন, জনগণের রাজনীতি করার কারণে বিএনপি কী করলেন? সেই নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে যখন গেজেট নোটিফিকেশন করলেন, সেটাকেও বিএনপি মেনে নিলেন। এবং দলের চেয়ারম্যান কি করলেন, যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি জনগণকে আহ্বান করলেন যে আপনারা এই সংস্কারের পক্ষে। এখানে আসলে একটা সংঘাত আছে কোথায় জানেন আপনি? এই রাজনৈতিক দল এবং অরাজনৈতিক ব্যক্তিরা, এদের দুইজনের মধ্যে একটা সংঘাত চিরকাল। অরাজনৈতিক ব্যক্তিরা সবসময় একটা কাজ করেন, কারণ এই রাজনীতিই কিন্তু এই দেশকে জন্ম দিয়েছে, সেই দেশেই তাদের জীবনের বিকাশ হয়েছে। কিন্তু তারপরও অরাজনৈতিক ব্যক্তিদের দেখবেন রাজনৈতিক দলের প্রতি একটা অবিশ্বাস কাজ করে। নাইলে আপনি দেখেন, ওনারা মনে করেছে এই রেফারেন্ডাম কস্টলি, এই কস্টলি রেফারেন্ডামটা দেওয়াতে কি হলো দেখেন একটা জিনিস, তারা মনে করছিলেন যে রাজনৈতিক দলটা কথা দিয়ে বোধহয় কথা রাখবে না। কিন্তু আমাদের দেশে কোন সরকার কি করেছে সেটা বড় কথা না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এতটাই গণতান্ত্রিক, জনগণকে কথা না দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরেও জনগণের জন্য কোনটা মঙ্গল তা করেছে। যেমন সংসদীয় পদ্ধতি ম্যাডাম খালেদা জিয়া ইন্ট্রোডিউস করে গেলেন, বহুদলীয় ব্যবস্থা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করলেন, জনাব তারেক রহমান যেটা করেছেন সেটা তিনিও কিন্তু মানুষের কাছে কি করবেন, মানুষকে কোথায় নেবেন, মানুষকে কিভাবে খাটাবেন, সেই জিনিসগুলো কিন্তু একের পর এক তিনি মানুষের কাছে ওয়াদাবদ্ধ হয়ে আছেন। সুতরাং উনি 31 দফা বাস্তবায়ন করা, যেই কমিটমেন্ট থেকে জনাব তারেক রহমানের সরে আসার কোনো সুযোগ নেই এবং তিনি আসবেন না। তেমনি ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবনা,
যেটা আগামী সংসদ বা সরকারের উপর বর্তালো, সেখান থেকেও। তবে হ্যাঁ, এটা একটা সংসদ আসবে, এনারা যেমন তাড়াহুড়া করেছে, সংসদ তো আর তা করতে পারবে না, সংসদ অনেক বিচার বিশ্লেষণ করবে। এবং মনে রাখবেন, দেশের জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা জাতীয়তাবাদী দলের সরকার কোনো ভুল কোনো ক্রমেও সেটা করবে না। আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে এই যে জুলাই সনদ বাস্তবায়ন, ভোট জয়যুক্ত হয়েছে গণভোটে, এটা বিএনপি যে নোট অফ ডিসিশন দিয়েছে, বিএনপি কি এটা মানতে বাধ্য? আর একটা হচ্ছে যে মাসুদ ভাই বলছিলেন যে সংসদ আসবে, সেই সংসদ বিচার বিশ্লেষণ করবে। যখন জুলাই সনদে রাজনৈতিক দল হিসেবে অনেকেই স্বাক্ষর করেছেন, কয়েকটি দল বাদে, তো তাদের জন্য আবার নতুন করে বিচার বিশ্লেষণ কেন করতে হবে এই বিষয়টা? হলিউডের একটা সিনেমা স্পাইডারম্যান, এটা ডায়লগ আছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। বিএনপির সামনে এখন অনেক বড় রেসপন্সিবিলিটি, বিশেষ করে এই জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে। কারণ যেহেতু 2/3 মেজরিটি তারা পেয়েছে এককভাবে, ফলে এখন তারা চাইলে কিন্তু যে কোনো কিছুই করতে পারে। চাইলে কিন্তু আপনার জুলাই সনদকেও তারা বাতিলও করে দিতে পারে, সেই ক্ষমতা কিন্তু আলটিমেটলি তার এখন আছে। ফলে তার রেসপন্সিবিলিটিও আসলে অনেক বেশি। শুরুতেই মনে হয় কিছু জায়গায় থাকে, আমি দেখলাম পত্রিকায়, সম্ভবত কোনো পত্রিকা, আমি এক্স্যাক্টলি এখন খেয়াল নেই, একটু কথাবার্তা হচ্ছে যে আপার হাউসের যে গঠন, সেটা কি আপনার প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে হবে নাকি প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে হবে। এখানে বিএনপি সম্ভবত এখনও প্রাপ্ত আসনের সংখ্যানুপাতের জায়গাতে আছে, যদিও ঐকমত্য কমিশন ফাইনালি যে ইয়ের ভিত্তিতে আসলে জুলাই সনদ বলেন বা জুলাই সনদের পর যেটার ভিত্তিতে আসলে এই গণভোটটা অনুষ্ঠিত হলো, সেখানে বিষয়টাকে দেখানো হয়েছে যে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে হওয়ার। এই যে দু একটা জায়গাতে কনফ্লিক্টিং সিচুয়েশন শুরুতেই হওয়া, এটা হচ্ছে আমাদের জন্য একটু আশঙ্কার যে আলটিমেটলি সামনে গিয়ে কি কেন হলো। কারণ বিএনপির তো বরাবরই পজিশনটা এটাই ছিল, মানে তারা তাদের অবস্থান থেকে সরে এসছে ব্যাপারটা কিন্তু তেমন না। তারা কিন্তু শুরুতেই বলে এসছে যে শুরু থেকেই যেটা প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে তারা চায়, এবং ঐকমত্য কমিশন, অন্যান্য রাজনৈতিক দল, এবং শেষ পর্যন্ত যেভাবে আসলে এই গণভোটটা অনুষ্ঠিত হয়েছে, সেখানে যে আপনার যেভাবে বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে, সেখানে এটাকে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে সেভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে এই জায়গাতে একটু কনফ্লিক্টিং জায়গা তৈরি হয়েছে। এরকম কিছু কিছু জায়গা নিয়ে হয়তোবা আগামীতে সংসদে কথা বলতে হবে, কিন্তু যেসব জায়গাতে আপনার মানে সবগুলো রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছেছে, যেখানে কারো কোনো নোট অফ ডিসেন্ট নাই, সেগুলো বাস্তবায়নের জন্য আলটিমেটলি কোনো ধরনের আলাপ আলোচনার আসলে দরকার আছে বলে মনে করি না। তবে হ্যাঁ, যেটা প্রসিডিউর অনুযায়ী সংসদে সেটা উপস্থাপিত হবে, এবং প্রসিডিউরের বাইরে তো আর আপনি যেতে পারবেন না। ফলে সেই প্রসেস অনুসরণ করে আপনি যাবেন, এবং এর জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া আছে, সেই সময়ের মধ্যে এটা হবে। কিন্তু যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে, সেই জায়গাগুলো নিয়ে হয়তো বা আলটিমেটলি আলাপ আলোচনা হবে। কিন্তু এখানে পয়েন্ট হচ্ছে, যেহেতু বিএনপি 2/3 মেজরিটি পেয়ে গেছে, ফলে তারা যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে এখন তারা আর বাধ্য না। আবার অন্য রাজনৈতিক দল যে জায়গাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলোকে আবার তাদেরকে এখন মেনে নিতে হবে বা সেই অনুযায়ী তাদেরকে কাজ করতে হবে, এটা আসলে তারা বাধ্য না। এই জন্যই বললাম শুরুতে যে তাদের এখন যে পরিমাণ ক্ষমতা তারা আসলে আলটিমেটলি আইনসভা এখন তারা পেতে যাচ্ছে, তাতে তাদের রেসপন্সিবিলিটিও আসলে অনেক বেশি। ফলে শুধুমাত্র আমরা নিজেরা যেটাকে ঠিক মনে করেছি, যে জায়গাতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি কিংবা আমি যে জায়গাটা মেনে নিয়েছি, শুধু সেগুলো জায়গাতেই আসলে তারা যদি না থাকে, তাহলে এটা ভালো হবে। বাকিরা যে সিদ্ধান্তগুলো দিয়েছে, সেই জায়গাগুলোকেও যদি তারা মূল্যায়ন করে, সেগুলো নিয়ে যদি আপনার পার্লামেন্টে যদি আলাপ আলোচনা হয়, এবং সেই আলোচনায় যদি গঠনমূলকভাবে যারা তার পক্ষে আছে বা তার বিপক্ষে আছে, সেটাকে যদি উপস্থাপন করতে পারে, সেগুলোকে যেন মানে সংসদে 2/3 মেজরিটি পাওয়ার পরেও যদি সরকারি দল হিসেবে তারা সেটা মেনে নেয়, এটাই আসলে আগামীতে সংসদের জন্য ভালো হবে। এবং জুলাই সনদে যে বিষয়গুলো আছে, যেটা ভাই বললেন যে রাষ্ট্র মেরামতের 31 দফা, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রেও এটা আসলে ভালো হবে। তবে একটা জিনিস একটু বলি, 31 দফার কথা যেহেতু আসলো, বিএনপির দিক থেকে আসলে রাষ্ট্র মেরামতের 27 দফা ছিল। 31 আমরা আমাদের 6টি দল মিলে গণতন্ত্র মঞ্চ আমাদের একটা জোট ছিল, আমাদের ছিল 14 দফা। এই 14 দফা এবং 27 দফা মিলে পরবর্তীতে আমরা যেহেতু যুগপৎ আন্দোলনে ছিলাম, আমরা একত্রে পরবর্তীতে এই যুগপৎ আন্দোলনের আমরা সবাই মিলে
এই 31 দফাটা প্রণয়ন করেছেন। ফলে 31 দফা শুধুমাত্র বিএনপির না, 31 দফাটা আসলে আমরা সবাই আসলে এটাকে অন করি। বিএনপির 27 দফা এবং আমাদের 14 দফা গণতন্ত্র মঞ্চের সবগুলো মিলিয়ে আসলে পরবর্তীতে 31 দফা প্রণয়ন করা। আমরা শেষের দিকে আমি একটু বলে দিই, 20 সেকেন্ড না আধা মিনিট। দেখুন আমি আপনাকে একটু বলি, ব্যাপারটা হলো আমি যে কথাটা বলেছি আপনি যেটা আমাকে কোট করলেন, আমি বলছি আগামী সংসদ কিন্তু সরকারের একার না, সরকার দলীয় একার সংসদ নয়, বিরোধী দলও থাকবে সেখানে, অর্থাৎ সংসদ বিচার বিশ্লেষণ করে, সরকার নয়। সুতরাং আপনি যে জিনিসটা হচ্ছে এই যে জুলাই সনদের যে প্রস্তাবনাগুলোকে আর্টিকুলেশন হবে কিনা আমাদের সুপার লতে বা সুপ্রিম লতে দেশের, সেই জিনিসগুলা বিচার বিশ্লেষণ করবে এখন সংসদ। অর্থাৎ এইটাকে ভবিষ্যৎ আইনে রূপান্তরিত করার জন্যই এই যে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলের উপরে একটা কম্পালশন তৈরি করে দিয়ে গেলেন, এবং তারা রাজনৈতিক দেশের স্বার্থ, বৃহৎ স্বার্থ রক্ষার স্বার্থেই কিন্তু তারা এটাকে ওই সনদে স্বাক্ষর করলেন, তারা জুলাই সনদে স্বাক্ষর করলেন সবাই, এবং এটাকে রেফারেন্ডাম দিয়ে করলেন কি, ওই যে পিলার লেখার মতো ডাবল এল করে দিলেন, এটাকে 2টা এল দিয়ে পিলার লেখলেন আর কি। তো যাই হোক, এখন রাজনীতি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, বিএনপি এই যাবৎকালে সংখ্যাগরিষ্ঠতা বহুবার অর্জন করেছে সংসদে, কিন্তু স্বৈরাচার বা স্বেচ্ছাচারী কায়দায় বিএনপি কোনো আইন কখনো পাশ করেনি। আপনাকে ধন্যবাদ। সেই জন্য আমার লাস্ট কথাটা হলো এরকম যে বিএনপি জনগণের সরকার, জনগণ ভোট দিয়ে বিএনপিকে পাঠিয়েছে। বিএনপি ফ্রম ডে ওয়ান আনটিল দি এন্ড অফ দি টেনিউর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় জনগণের কথা মনে রেখেই চলবে এবং জনগণের কল্যাণ বিএনপি তার নিজস্ব। এবং আপনি জানেন তো আমার দলের সবচেয়ে বড় স্লোগানটা কি জানেন তো আপনি? 1 সেকেন্ড, বড় স্লোগানটা হলো দেশের কি বলে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। এটাই আমাদের দর্শন, আমরা দেশের স্বার্থকে সবাই আগে রাখবো। জানাচ্ছি আমরা শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। জি।